আসসালামু আলাইকুম। চারিদিকে একটা ব্যাপক গুঞ্জন উঠেছে এবং শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে বিএনপি এবং এই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার পাওয়ার পিছনে আওয়ামী লীগের ভোট ব্যাংক ব্যাপকভাবে ভূমিকা পালন করেছে। এই ক্ষেত্রে সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহর মতো এনসিপির কেন্দ্রীয় নেতারা ব্যাপক হতাশা প্রকাশ করেছে এবং তারা অভিযোগ করেছে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পিছনে আওয়ামী লীগের ভোট অনেক বড় ভূমিকা পালন করেছে এবং বিএনপির সমঝোতার মাধ্যমে এই নির্বাচনে জয়লাভ করেছে। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে। আসলেই কি এই সমঝোতা হয়েছে আওয়ামী লীগ বিএনপির মাঝে? কি বলছে আসলে বিশ্লেষকেরা? নির্বাচনের পরে এটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে চারিদিকে জামায়াতের জয় জয়কার থাকলেও আওয়ামী লীগ বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 2/3 আসন কিভাবে তারা পেল। যে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাজেয়াপ্ত করেছিল এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে তারা তাদের কার্যক্রম চালানো শুরু করেছে। বিশেষ করে তারা এখন প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে, যেখানে কেয়ার ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় তারা পালিয়েছিল এবং তারা দৌড়ের ওপর ছিল ভুল কথা, কিন্তু এখন তারা প্রকাশ্যে বিভিন্ন কাজকাম শুরু করেছে। বিশেষ করে পঞ্চগড়, চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, পাবনা, নাটোর, নড়াইল এবং ঢাকাতেও আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় অলরেডি করে গেছে। তার মধ্যে নড়াইল এবং নাটোরে বিএনপি কর্মীদেরকে বেধড়ক পিটিয়েছে এই আওয়ামী লীগের কর্মীরা, যারা এতদিন পালিয়েছিল। এটা আসলে কিসের ইঙ্গিত? এটা কি কেবলই আওয়ামী লীগের নেতাকর্মীদের আবেগ, নাকি নির্বাচনের সমঝোতার ভিত্তিতে যে সমঝোতা হয়েছিল বিএনপির সাথে, সেই সমঝোতার ভিত্তিতেই গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই তারা আসলে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে? ভোটের আগে এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে শোনা যাচ্ছিল যে বিএনপি এবং জামায়াতের অনেক প্রভাবশালী নেতারা, স্থানীয় পর্যায়ে যে সকল প্রভাবশালী আওয়ামী লীগ আছে এবং আওয়ামী লীগের নেতারা রয়েছে, এবং এই সকল নেতারা বিভিন্ন মামলা হামলা হুমকির ভয়ে জড়সড় হয়েছিল, তাদের কাছে গিয়েছে এবং তারা প্রচণ্ড সাপোর্ট দাবি করেছে। তোমরা একক সাপোর্ট দাও, একনিষ্ঠ সাপোর্ট দাও, আমরা তোমাদেরকে তোমাদের কার্যক্রম চালানোর রাস্তা খুলে দিব। অর্থাৎ সেটার রেজাল্ট হয়তোবা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। ওই সব জায়গায় যেখানে সমঝোতা হয়েছিল সেখানে ওই সব প্রার্থী জয়লাভ করার পরে কিন্তু তাদের কার্যালয় খোলা হচ্ছে। বিশেষ করে পঞ্চগড়ে যখন আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়, উপজেলা পর্যায়ের কার্যালয়, সেখানে কিন্তু স্বয়ং বিএনপির উপজেলার সভাপতি উপস্থিত ছিল। ব্যাপক সমালোচনার মুখে উনি আসলে ওটাকে গোডাউন হিসেবে উল্লেখ করেছে, কিন্তু এটাকে আসলে রাজনৈতিক বিশ্লেষকরা খাচ্ছে না, কারণ ওইখানে স্পষ্ট বলা হচ্ছে যে ওইখানে একটা রাজনৈতিক সমঝোতার বিষয়টাই ছিল। হিসাবটা একেবারেই সোজা ছিল যে তোমরা আমাদেরকে যদি রাজনীতি করার সুযোগ দাও, তাহলে আমাদের যে ভোট ব্যাংক আছে, হিউজ একটা ভোট ব্যাংক, 30 থেকে 35%, সেই ভোট ব্যাংক তোমাদের দিকে চলে যাবে। এই নির্বাচনে আমরা অংশগ্রহণ নাও করলে পরবর্তী নির্বাচনে যারা অংশগ্রহণ করতে হবে, সেই রাস্তাটা আমাদেরকে তৈরি করে দিতে হবে এবং আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে স্পেস দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়ে তোমাদেরকে সমর্থন দিব। এই মুহূর্তে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে বিএনপি যদি সমঝোতা করে থাকে, ধরে নেন বিএনপি আওয়ামী লীগের সাথে সমঝোতা করেই নির্বাচনটা করলো, তাহলে সমঝোতাটা কেন করলো? প্রশ্ন আসবে না? এই সমঝোতার মূল ভিত্তি হলো এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির চরম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জামায়াত ইসলামী এবং 11 দলীয় জোট। ইতিহাসে এই প্রথম, বাংলাদেশের নির্বাচনকালীন ইতিহাসে 79টা আসন নিয়ে কোনো বিরোধী দল সংসদে গিয়েছে, এটাই প্রথম। এত আসন নিয়ে আসলে কখনোই বিরোধী দলে যায়নি। আর যদি এই মুহূর্তে বিএনপির নীতি নির্ধারকরা চিন্তা করছে, যদি জামায়াতের এত বড় একটা ভোট ব্যাংক, অর্থাৎ আমি স্পষ্ট করে বলি যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সব জায়গায়, কিন্তু ভোটের পার্থক্য মাত্র 2.9%। অর্থাৎ বিএনপি ভোট পেয়েছে 66.7%, জামায়াত ইসলামী ভোট পেয়েছে 43.9%, এনসিপি ভোট পেয়েছে 2 সামথিং। সেক্ষেত্রে ভোটের অঙ্ক কিন্তু জামায়াত খুব একটা পিছনে বিএনপির আছে, সেক্ষেত্রে না।
বিএনপির নেতা নির্ধারকরা চিন্তা করছে এই মুহূর্তে জামায়াতের যে পরিমাণ ভোট এবং ক্রমবর্ধমান উত্থান, এই উত্থানকে ঠেকানো বিএনপির পক্ষে অনেকটা অসম্ভব হয়ে যাবে। বিশেষ করে যখন তারা ফুল উদ্যমের মানে সরকারি কার্যক্রম পরিচালনা করবে, তখন কিন্তু জামায়াত তাদের এই ভোট ব্যাংক দিয়ে ব্যাপকভাবে বিএনপিকে বিব্রত করবে, অর্থাৎ বিএনপি সরকারকে বিভিন্ন ধরনের কোণঠাসা অবস্থায় রাখতে পারে। এই জন্যই বিএনপির যে সকল নীতি নির্ধারক পর্যায়ে মানুষজন রয়েছে, তারা চিন্তা করছে যদি আওয়ামী লীগকে একটু স্পেস দেওয়া যায়, অর্থাৎ কোণঠাসা অবস্থায় আওয়ামী লীগ থেকে অথবা বিএনপির সাথে থেকে মোটামুটি একটা স্পেস তৈরি করে নেয়, কারণ আওয়ামী লীগের একটা হিউজ ভোট ব্যাংক কিন্তু বাংলাদেশে রয়েছে। সেই ভোট ব্যাংকের কিছু মানে ছাড় যদি দেয় বিএনপি, সেক্ষেত্রে কিন্তু তারা একটা স্পেস পাচ্ছে আওয়ামী লীগ, যে স্পেসটা জামায়াতের হাতে চলে যেত, যদি যেত সেক্ষেত্রে কিন্তু জামায়াত ব্যাপকভাবে চাপে ফেলতে এই সরকারকে। এই স্পেসটা যেন না পায়, সেক্ষেত্রে সীমিত উপায়ে আওয়ামী লীগকে কার্যক্রম পরিচালনা করে দিতে পারে অথবা দিচ্ছে, এরকম একটা ধারণা বিশ্লেষকরা করছে। কারণ এই ভোট ব্যাংকে থাকার ফলে স্পেসটা কিন্তু ফুলফিল হয়ে গেল, অর্থাৎ 50-50 হয়ে গেল জামায়াত এবং আওয়ামী লীগের মধ্যে বিরোধী দল হিসাবে। যদিও অলিখিতভাবে এই মানে এই ধরনের একটা চুক্তি অলিখিত পর্যায়ে আছে হয়তোবা, আমাদের রাজনৈতিক মানে যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে তাদের ধারণা, সেক্ষেত্রে কিন্তু জামায়াত একক আধিপত্য বিরোধী দল হিসাবে দেখাতে পারবে না, যেটা আওয়ামী লীগ বিএনপির জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে। কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে কখনোই বিএনপির বিপক্ষে যাবে না জামায়াতকে ঠেকানোর জন্য, কারণ বিএনপি এবং আওয়ামী লীগের দুটারই উদ্দেশ্য হচ্ছে জামায়াতকে তারা ঠেকাবে। কারণ জামায়াত এই মুহূর্তে তাদের শক্তি ক্রমবর্ধমানভাবে বেড়েই চলেছে। এটা যদি কন্টিনিউয়াসলি চলে, তাহলে বিএনপি সরকারের কিন্তু 5 বছর ক্ষমতায় থাকা অনেক কঠিন হয়ে যাবে, কারণ বিভিন্ন ইস্যুতে কিন্তু আন্দোলনে নামবে একটা পর্যায়ে এসে জামায়াত এবং এনসিপি জোট। সেক্ষেত্রে কিন্তু বিএনপি সরকার এই আন্দোলনকে সামাল দেওয়া তাদের পক্ষে অনেকটা কঠিন হয়ে যাবে, যে কারণে তারা আওয়ামী লীগকে নিজেদের পক্ষে নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়ার পক্ষে, এটাই স্পষ্ট। এইখানে একটা বিষয় আছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে একটা গণ অভ্যুত্থান বা গণ বিপ্লবের ফলে। এই বিষয়টাকে বিএনপি সরকার অত সহজভাবে নিবে না, এবং সাধারণ জনগণ বিএনপির এই কার্যক্রমকে অলরেডি নেগেটিভভাবে নিচ্ছে। এটা যদি নীতি নির্ধারণের পর্যায়ে চিন্তা ভাবনা করে থাকে, তাহলে অবশ্যই বিএনপি সরকারের জন্য ভালো হবে। কারণ তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেও আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামায়াতের মধ্যে এক ধরনের আন্তরিকতা আছে, কারণ দীর্ঘদিন তারা একসাথে জোট 2001 থেকে জোট ছিল, তারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা একটা বিষয় ভেবে পাচ্ছে না যে কি কারণে দীর্ঘদিন প্রায় দীর্ঘ 1.5 দশক জুলুম নির্যাতন চালিয়েছে বিএনপির উপর যে আওয়ামী লীগ গুম খুনের রাজনীতির সাথে সংশ্লিষ্ট বিএনপির একাধিক নেতাকে, জামায়াতের একাধিক নেতাকে তারা গুম খুন করে এই দলকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। সেই দলের পৃষ্ঠপোষকতায় আবার আওয়ামী লীগ মাঠে ফিরতে পারছে, এইটা কেন? তবে রাজনৈতিক সমীকরণ এটাই যে বিএনপি জামায়াতকে ঠেকাতে অবশ্যই আওয়ামী লীগকে সাথে নেওয়াটা যুক্তিযুক্ত মনে করে। তবে উপরতলার নেতা অর্থাৎ কেন্দ্রীয় বিএনপির যে সকল নেতার মধ্যে এই সমঝোতা হয়েছে, তারা এই বিষয়টা মানলেও তৃণমূল পর্যায়ে যে সকল নেতারা রয়েছে, সেই সকল নেতারা কিন্তু এই বিষয়টাকে মেনে নিতে পারছে না। অর্থাৎ তারা বিভিন্ন জায়গায়, মানুষকে তারাকান্দায় বলেন, সেখানে কিন্তু আওয়ামী লীগের কার্যালয় খোলার সাথে সাথে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন জায়গায় যুবদল, ছাত্রদল, আওয়ামী লীগের কিন্তু মানে কার্যালয়গুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এই যে সমঝোতার ভিত্তিতে বিএনপি কেন্দ্রীয় লোকজন সমঝোতা করলেও তৃণমূল পর্যায়ে যে সকল নেতা রয়েছে এই বিষয়টা কিন্তু মেনে নিতে পারছে না বিএনপি কেন্দ্রীয় নেতাদের এই সিদ্ধান্তটাকে, আওয়ামী লীগকে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়ার পক্ষে। তার মানে হচ্ছে বিএনপির মধ্যেই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতা আছে, তারা স্পষ্টভাবে বলছে যে রাষ্ট্র আমাদেরকে নিষিদ্ধ করেছিল যে সরকারের নির্বাহী আদেশে, সেই সরকারিতে এখন নাই, সুতরাং তাদের নির্বাহী আদেশও এই মুহূর্তে নেই। এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন নেতা যার নাম হচ্ছে বাহাউদ্দিন নাসির, তিনি বলেছিলেন রাষ্ট্র কিন্তু আমাদের সম্পত্তি এবং হচ্ছে আমাদের কেন্দ্রীয় কার্যালয় বাজেয়াপ্ত করেনি, তার মানে সেখানে কিন্তু নেতাকর্মীদের যেতে অবশ্যই বাধা নেই, তার মানে যাবে। এছাড়া নির্বাচনের আগে নো ভোট করলেও এই মুহূর্তে আওয়ামী লীগের সভানেত্রী বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে তাদের মাঠ পর্যায়ে যে সকল নেতাগণ রয়েছে তাদের সাথে যখন আলোচনা করছে, তখন কিন্তু তারা নিজেদের যেভাবে যতটুকু সামর্থ্য আছে
যতটুকু সম্ভব কার্যালয় ভিত্তিক কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দিচ্ছে এবং এই সরকারের পাশে থেকে অনেকটা মানে স্থানীয় লেভেলের নেতাদের আশেপাশে থেকে তাদের ছত্রছায়া থেকে কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা আসছে। এই ধরনের নির্দেশনা অলরেডি কেন্দ্রীয় পর্যায় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেওয়া হচ্ছে। আর এইটা স্পষ্ট হয়ে উঠেছে যেহেতু কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির নেতাদের সাথে সমঝোতা হয়েছে এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন একেবারেই নীরব এই ক্ষেত্রে, তার মানে হচ্ছে আসলেই হয়তোবা কোনো ধরনের সমঝোতা হলেও হতে পারে। কারণ যদি সেটা না হতো, স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে, মঈন খান এই বিষয়গুলো উড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় যে সকল নেতা রয়েছে এই মুহূর্তে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব, তারা কিন্তু বিষয়টাকে বিভিন্নভাবে অ্যাভয়েড করে যাচ্ছে। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু এটা জানতে পেরেছি। তার মানে হচ্ছে সমঝোতা হলেও হতে পারে। তাছাড়া বিএনপি একটা আশঙ্কা করেছিল যে যেভাবে জামায়াতের একটা রেভলিউশন হতে যাচ্ছে, জামায়াতের একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু জামায়াত এইখানে যদি মাঠ পর্যায়ে জিতে যায় সেক্ষেত্রে কিন্তু বিএনপির আবারও একটা বিপর্যয়ের মধ্যে পড়তে পারতো। সেক্ষেত্রে কিন্তু বিএনপি এই রিস্কটা নিতে চায়নি। কারণ হচ্ছে এনসিপি জোট যেহেতু জামায়াতের সাথে আছে, এই এনসিপি জোট কিন্তু ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছিল। তার মানে হচ্ছে তাদের একটা সমর্থনের ঝোঁক কিন্তু এনসিপি জামায়াত জোটের প্রতি থাকতোই। সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় ছিল বিএনপির জন্য। এই সব কিছু বিচার বিবেচনা করে এই মুহূর্তে বলা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে হয়তো বা বিএনপির কোনো গোপন সমঝোতা হয়েছিল নির্বাচনের আগে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে একাধিক কার্যালয় খুললেও বিএনপি সরকারের প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করছে না, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, যার ফলশ্রুতিতে জনমানুষে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়া তৃণমূল পর্যায়ে বিএনপি যারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত, তাদেরও এক ধরনের মানে ক্ষোভ তৈরি হয়েছে। এছাড়া এই সকল তৃণমূলের নেতাকর্মীরাই কিন্তু বিভিন্ন ধরনের মামলা, হামলা এবং নির্যাতনের শিকার বেশি হয়েছে। সুতরাং তাদের ক্ষোভটা অনেকটাই স্বাভাবিক। এছাড়া রয়েছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, মানে নাসিরুদ্দিন পাটোয়ারি, এদের মতো এনসিপি নেতারা যারা হচ্ছে মানে নেতৃত্ব দিয়ে এই আওয়ামী লীগ সরকারকে বিদায় করেছিল, তাদের মধ্যে এক ধরনের আতঙ্কও সৃষ্টি হয়েছে। জামায়াত ইসলামীর কে কখনোই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে না, বিএনপি আসতে দিতে চায় না। তাদের মধ্যে একটা মানে মিল কিন্তু এখানেই রয়েছে যে তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি মানে এই বিষয়টাকে এলিগেশন দিয়ে তাদেরকে কিন্তু ক্ষমতা থেকে বঞ্চিত করতে চায়। দুইটা দলের মত কিন্তু একটাই, আওয়ামী লীগ এবং বিএনপির একটাই উদ্দেশ্য, জামায়াত যেন কখনো ক্ষমতা না আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি কাছাকাছি আসার একটা রাস্তা এটাও একটা হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।